বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগতম। আজকে আবার তোমাদের বোর্ড সলিউশনের ধারাবাহিকতায় জেনারেল ম্যাথের পরিমিতি অধ্যায়ের রাজশাহী বোর্ড 2025 নিয়ে আজকে একটু আলোচনা করব। তো চলো দেখা যাক যে রাজশাহী বোর্ডের প্রশ্নটা কী দেয়া আছে। প্রথমে যে উদ্দীপকটা দেয়া আছে সেটা পড়ি আমরা। বলতেছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16√3 বর্গ মিটার বেড়ে যায়। মানে একটা সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ মানে কি? ওর তিনটা বাহু সমান। এখন এই তিনটা বাহুর সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য তুমি কি করলা? 4 মিটার করে বাড়াই দিলা। এখন আগে যেই সমবাহু ত্রিভুজটা ছিল ওইটার একটা ক্ষেত্রফল ছিল। এখন তুমি যদি 4 মিটার করে তাদের প্রত্যেকের দৈর্ঘ্য বাড়াও তাহলে কী হবে? ক্ষেত্রফলটা বেড়ে যাবে। এখন ওই দৈর্ঘ্য বাড়ানোর ফলে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে? 16√3। এর মানে হচ্ছে আগে যেই ক্ষেত্রফল ছিল এবং বাড়ানোর পরে যে ক্ষেত্রফল হলো এই দুইটার মাঝখানের ডিফারেন্স হচ্ছে 16√3। মানে পরের ক্ষেত্রফল বিয়োগ আগের ক্ষেত্রফল হচ্ছে 16√3, কারণ বেড়ে যাওয়া, ঠিক আছে। মানে আগেরটা থেকে পরেরটা কি বেড়ে গেছে, এর মানে কি পরেরটা বিয়োগ আগেরটা কত হবে? এইটার মান হবে, ঠিক আছে। একদম সিম্পল একটা জিনিস। তো চলো, এইটা হচ্ছে তোমার খ নাম্বারে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা বলতে কি বোঝায়? পরিসীমা হচ্ছে কি যে একটা জ্যামিতিক আকৃতির তোমার একদম বর্ডার যেগুলি মানে আকৃতির মধ্যে একটা তোমার জ্যামিতিক আকৃতির মধ্যে একদম যে রেখাগুলি দিয়ে তাকে আঁকা হয় ওই রেখাগুলির সম্পূর্ণ যোগফলই হচ্ছে তার পরিসীমা। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তো তোমার কি তিনটা বাহু তো সমান, তাহলে এর পরিসীমা কী হবে? তিনটা বাহুর যোগফল। মানে তিনটা বাহু যদি এ হয়, মাপ তো সমান, তাহলে কী হবে? a+a+a, মানে এইগুলির যোগফলিত, ঠিক না? এই রেখাগুলির যোগফলিত তার পরিসীমা। তাহলে কী হলো? 3a। বেসিক্যালি আমার কি করতে হবে? ওই যে সমবাহু ত্রিভুজের পরিসীমাটা চাচ্ছে, আমি ওই পরিসীমা বের করার জন্য সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য আমার বের করা লাগবে। ওই এক বাহুর দৈর্ঘ্য মানে কি? সমবাহুর 3 বাহুর দৈর্ঘ্য। ওই তিনটা যদি যোগ দিই 3a করি, তখনই আমার কি হবে? ওই সমবাহু ত্রিভুজের পরিসীমাটা বের হয়ে যাবে। তাহলে এই ক্লু থেকে আমি সমবাহু ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য বের করব, তারপর আমি তার পরিসীমাটা খুব সহজে বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমার ক্লু কী দেওয়া আছে? যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াইছে। তো আমি ধরে নিলাম, ধরি এটা হচ্ছে খ নাম্বার, যে সমবাহু ত্রিভুজের এক বাহু হচ্ছে, আমি ধরলাম যে a মিটার, শুরুতে ছিল আর কি। হ্যাঁ, তাহলে ওই শুরুর অবস্থা মানে ধরো আমি এইরকম করতেছি, হ্যাঁ, এইটা একটা সমবাহু ত্রিভুজ, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি √3/4 ওই বাহু স্কোয়ার, মানে এটা হচ্ছে বর্গমিটার। হ্যাঁ, আচ্ছা, এখন আমি কি করলাম? সমবাহু ত্রিভুজের এই যে বাহুটা, এই বাহুটাকে আমি 4 মিটার বাড়াইলাম। আচ্ছা, তো 4 মিটার বাড়ালে সমবাহু ত্রিভুজের এক বাহু কী হবে? a+4 মিটার। মানে হচ্ছে ধরো আমি একটা বাহু 4 মিটার বাড়াইছি, অর্থাৎ এই বাহুটা হচ্ছে এখন a+4। মানে আগে ছিল a, এখন এর সাথে আমি 4 যোগ দিছি, যোগ দিয়ে কী হয়েছে? আমি এই বাহুটা পাইছি আর কি। তাহলে এইটা দিয়ে যদি আমি এইভাবে ত্রিভুজ আঁকি, ঠিক আছে। তাহলে ওই ত্রিভুজের তিনটা বাহু এখন কি? a+4। মানে আগে যে ত্রিভুজটা ছিল ওই ত্রিভুজের তিনটা সমান বাহু হচ্ছে a করে, ওর একটা ক্ষেত্রফল ছিল ছোটোটার। এখন আমি কি করলাম? এই বাহুগুলির সাথে বাহুগুলিকে আমি 4 মিটার বাড়ালাম, 4 মিটার বাড়াইয়া নতুন একটা বাহু আমি পাইছি। ওই বাহু দিয়ে 3 বাহু সমান করে আমি একটা নতুন সমবাহু ত্রিভুজ আঁকছি। এই যে নতুন সমবাহু ত্রিভুজ, দেখো এই ত্রিভুজটার কি ক্ষেত্রফলটা বেড়ে গেল না আগেরটার তুলনায়? কতটুকু পরিমাণ বাড়ছে? এই যে এতটুকু পরিমাণ। ওই পরিমাণটা কত? 16√3। তাহলে বর্তমানে আমি যে 4 মিটার বাড়াইছি আগেরটার সাথে 4 যোগ করে, ঠিক আছে, ওই সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কি এখন? a+4।
একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+4, তাহলে নতুন যে ত্রিভুজটা করলাম ওর ক্ষেত্রফল কত হবে? ও নিজে তো একটা সমবাহু ত্রিভুজ, ঠিক না? তাহলে ওর ক্ষেত্রফল কী হবে? √3/4 a স্কোয়ার। এই মানে কি একটা বাহু সমান সমান তিনটা বাহুর একটা বাহু আর কি। তো একটা বাহু কি এখন a+4, তো a+4 হোল স্কোয়ার বর্গমিটার। অর্থাৎ যখন তার দৈর্ঘ্য ছিল a তখন ক্ষেত্রফল কি সমবাহু ত্রিভুজের হিসাবে √3/4 a স্কোয়ার। এখন তার দৈর্ঘ্য কী হয়ে গেছে a+4, তাহলে এখন কী হবে √3/4 a+4 হোল স্কোয়ার। এইটা হচ্ছে আগের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে কি 4 মিটার বাড়ানোর ফলে যে নতুন বড় যেই সমবাহু ত্রিভুজটা হলো তার ক্ষেত্রফল। এখন আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমি বাহুর দৈর্ঘ্যটা বাড়ানোর ফলে যে নতুন একটা সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে তার ক্ষেত্রফলটা বেশি। কতটুকু বেশি? 16√3। তাহলে বেশি কম আমরা কীভাবে নির্ণয় করি? বিয়োগ করে। তাহলে এই বড়টা থেকে আমি ছোটোটা বিয়োগ দিব। প্রশ্ন মতে আমার ইকুয়েশনটা এইভাবে তৈরি হবে যে √3/4 a+4 হোল স্কোয়ার, এটা হচ্ছে পরেরটা, বিয়োগ কি আগেরটা, সমান কি কতটুকু বাড়ছে, ঠিক না? চলো এই জায়গা থেকে আমি যদি সলিউশনটা করি আমার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। আচ্ছা, এই জায়গা থেকে তো আমি √3/4 কি কমন নিতে পারি। আমি কমন নিলাম 3/4, এখানে থাকতেছে কি এটা আমি ভেঙে ফেলি a+b হোল স্কোয়ার, তাহলে কী হবে a স্কোয়ার প্লাস 2ab 2 × a × 4, তাহলে 4 দুগুণে 8 8a প্লাস কি b স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16, ঠিক আছে? আর এখানে কি √3/4 কমন নিচ্ছি, তাহলে কি -a স্কোয়ার, -a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16√3। তো আমি এখানে পাচ্ছি, তুমি এক কাজ করো এই জিনিসগুলি ওই পাশে নিয়ে যাও। নিচে থাকলে কী হবে? উপরে গুণ হবে, কোনাকুনি গুণ হবে, আর উপর থাকলে নিচে চলে আসবে। আর এখানে থাকতেছে হচ্ছে 8a প্লাস 16, আর এখানে 16√3, এই 4 উপরে চলে যাবে আর √3টা কি নিচে আসবে, দিলাম আমি। তাহলে 8a প্লাস 16 ইকুয়াল, হ্যাঁ 4 16 কত 64, 8a ইকুয়াল হবে 64 - 16, হ্যাঁ। তো 64 - 16 কত আসতেছে এখানে? 64 - 16 48। 8a ইজ ইকাল টু 48, a ইজ ইকাল টু 48/8 6, ঠিক আছে? তাহলে এর মান কত আসলো আমার 6। তাহলে আমি এর মান কত পাইতেছি 6, অর্থাৎ আমার আগে যে সমবাহু ত্রিভুজটা ছিল তার বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি 6। তাহলে এই সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কী হবে? আমি আগেই বলছিলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে তার জ্যামিতিক আকৃতি আঁকার জন্য আমরা যে রেখাগুলি টানছিলাম ওদের টোটাল যোগফল আর কি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a, ঠিক আছে? এর মান হচ্ছে 6 3 6 18 মিটার। অর্থাৎ আমি এখান থেকে পেয়ে গেলাম যে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত 18 মিটার। আচ্ছা, এরপরে আমরা গতে, হ্যাঁ গ নাম্বারটা দেখি। গ নাম্বার হচ্ছে তোমার উদ্দীপক 2 থেকে আসবে আর কি। উদ্দীপক 2টা একটু পড়ি আমরা। উদ্দীপক 2তে বলতেছে যে একটি লোহার পাইপ, যখনই আমি লোহার পাইপ বলবো তোমাদের মাথায় একটা জিনিস আসতে হবে যে পাইপ হচ্ছে সিলিন্ডার আকৃতির। তার মানে পাইপ বলতে আমি জ্যামিতিক আকৃতির যে জিনিসটা বুঝাচ্ছি সেটা হচ্ছে সিলিন্ডার বা ব্যালন, ঠিক আছে? আচ্ছা, তা লোহার পাইপ মানে কি সিলিন্ডার। আচ্ছা, এবং পাইপের মাঝখানটা কি ফাঁপা, পাইপের মাঝখানে ফাঁপা একটা পাইপ যদি আমি এইভাবে আঁকি, খেয়াল করো, এইটা একটা পাইপ, ঠিক আছে? যে এইখানে কি থাকে লোহা থাকবে আর মাঝখানটা ফাঁপা থাকবে, হ্যাঁ। এই পাইপ যখন হয় যে এইরকম তো পাইপটা থাকে আর কি গোল, তো এই পাশগুলিতে কি থাকে লোহা বা প্লাস্টিক এই জিনিসগুলি থাকে। এই ক্ষেত্রে লোহার পাইপ বলতেছে, তাই লোহা এবার উপরে উঠে যাবে, ঠিক আছে? তা মাঝখানেরটা কি ফাঁপা আর চারপাশে কি থাকবে পাইপের আবরণ। এই যে এই জায়গাগুলি কি পাইপ দিয়ে তৈরি, মানে লোহার পাইপ আর কি, লোহা দিয়ে তৈরি এই জায়গাগুলি, ঠিক আছে? এটা একটা পাইপের একটা প্রস্থচ্ছেদ আর কি। আচ্ছা, এখানে বলতেছি কি একটি লোহার পাইপের বা একটা সিলিন্ডারের ভিতরের ও বাইরের ব্যাস। এখানে ভিতর ও বাইরের ব্যাস বলতে কি বোঝায়? বোঝায় হচ্ছে, খেয়াল করো, যেহেতু এখানে লোহা দ্বারা তৈরি এবং মাঝখানটা কি ফাঁপা, হ্যাঁ, তাহলে আমার এখানে দুইটা বৃত্ত হচ্ছে। একটা হচ্ছে কি ভিতরের বৃত্ত, আরেকটা কি বাইরের বৃত্ত। তো
তো স্বাভাবিকভাবেই বাইরের ব্যাসটা কী হবে, তোমার এই ভিতরের ব্যাস হচ্ছে 14, ব্যাস 14, তাই ব্যাসার্ধ কত হবে 7, আর বাইরের ব্যাস কত 16, মানে বাইরের কেন্দ্র থেকে একদম বাইরেরটার দিকে 16, এটা কত হবে 8। এই কারণে দুইটা বলা হয়েছে আর কি, যে একটি লোহার পাইপের বা সিলিন্ডারের ভিতরের ও বাইরের ব্যাস যতক্ষণ 14 সেন্টিমিটার, তাহলে ভিতরের ব্যাসার্ধ কত হবে 7, আর বাইরের ব্যাস কত 16 সেন্টিমিটার, তাহলে বাইরের ব্যাসার্ধ কত হবে 8 সেন্টিমিটার। এই দুইটা জিনিস দিয়ে দিছে, এবং পাইপের উচ্চতা দিছে 4.5 মিটার। এখানে আরেকটা জিনিস তোমার খেয়াল করতে হবে, যে ব্যাসগুলি হচ্ছে সেন্টিমিটার এককে আর উচ্চতা হচ্ছে কি মিটার এককে। তো মাথায় একটা একটু খেয়াল রাখতে হবে যে 4.5 মিটার বলছে। তো এখন আমার যে প্রশ্নটা করতেছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? অর্থাৎ এই যে লোহা দিয়ে যে পাইপটা তৈরি করা হলো, ফাঁপা যে পাইপটা, সেই লোহার ওজনটা কত সেটা জানতে চাইতেছে আমাদের কাছে। এখন এইখানে যে ক্লুটা দেয়া আছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার, যেহেতু ঘন সেন্টিমিটার তার মানে আয়তন, কোন এককে? সেন্টিমিটার এককে। তার মানে তোমাকে লোহার যে আয়তনটা বের করতে হবে সেটা সেন্টিমিটার এককে বের করতে হবে, মানে ঘন সেন্টিমিটার আকারে বের করতে হবে। তাহলে লোহার আয়তনটা আমরা কী করব? সেন্টিমিটার কিউব বা সেন্টিমিটার এককে বের করব। তাহলে এখানে তো সেন্টিমিটার দেয়াই আছে, এই জায়গায় মিটার দেওয়া আছে, এগিয়ে কী করতে হবে? সেন্টিমিটার নিয়ে যেতে হবে, কারণ সেন্টিমিটার না নিলে আমার যেই তথ্য উপাত্তটা দেওয়া আছে সেটা সেন্টিমিটার এককে, তাই আমাকে সবগুলিকেই সেন্টিমিটার করে সেন্টিমিটার এককে বের করতে হবে। আচ্ছা, তো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, তার মানে কি আমি বুঝে গেলাম লোহার আয়তন বের করতে হবে 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? এখন পাইপের লোহার ওজনটা বের করতে হলে অবশ্যই পাইপের আয়তনটা বের করতে হবে, কারণ আয়তন দিয়ে একক আয়তনের লোহার ওজন আমার কাছে দিয়ে দিছে। আচ্ছা, তো এই লোহার ওজনটা আমরা কিভাবে বের করব? এই লোহার ওজনটা, এই পাইপ কিন্তু তোমার লম্বা পাইপ, পাইপ তো লম্বাই হয়, পাইপ লম্বা, এই পাশ দিয়ে কি আছে তোমার লোহা, মাঝখানে কি একটা বৃত্ত, এবং ওটা কি ফাঁপা, আর বাইরেরটা সহকারে নিলে সে লোহা সহকারে ওই ফাঁপা অংশ সহকারে বাইরেরটা। হ্যাঁ, তাহলে এখানে সিলিন্ডার আকৃতি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ভিতরের সিলিন্ডার, মানে এইরকম আর কি, এইরকম পাইপ। হ্যাঁ, এই যে এই ভিতর দিয়ে এই জায়গাগুলি হচ্ছে লোহার তৈরি, এই জায়গাগুলি হচ্ছে লোহার তৈরি, বুঝতে পারছো? এই জায়গাগুলি হচ্ছে তোমার লোহার তৈরি। তো উচ্চতা কিন্তু দুইটার কি সেম, উচ্চতা দুইটার কি সেম। হ্যাঁ, এই যে ভিতরের যেই সিলিন্ডারটা তার ব্যাসার্ধটা ভিন্ন, কিন্তু উচ্চতা কি সেম। বাইরেরটারও কি উচ্চতা সেম, জাস্ট ব্যাসার্ধটা ভিন্ন। তো আমরা কি করব? আমরা যে লোহার আয়তনটা বের করব, আমরা এই যেই পুরো ব্যাসার্ধ নিয়ে যে সিলিন্ডারটা আমরা দেখতেছি, যার ব্যাসার্ধ হচ্ছে 8 এবং উচ্চতা হচ্ছে 4.5 মিটার, ওই পুরো সিলিন্ডারের আয়তনটা বের করে ফেলবো। পুরো সিলিন্ডার মানে একদম পুরা এই শেষ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে এই পুরাটার আমরা কি বের করব? আয়তন বের করে ফেলবো। ওই আয়তন বের করার পর আমরা ভিতরেরটার যে সিলিন্ডারটা আছে তার আয়তন বের করব। ভিতরেরটার মধ্যে কিন্তু কোনো লোহা নাই, পুরাটার মধ্যে ভিতরেরটা এবং লোহাটা সহকারে আছে, আর ভিতরটার মধ্যে শুধু ফাঁপা অংশ। তাহলে পুরাটা যখন আমি বের করবো, ওইটা থেকে যখন আমি ভিতরটা বিয়োগ দিয়ে দিব, তার মানে কি ফাঁপা অংশ বিয়োগ হয়ে গেল, থাকলো কি শুধু লোহা, তখন লোহার আয়তনটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? তো আমরা এখন বাইরের ব্যাসার্ধ নিয়ে, মানে পুরাটা নিয়ে যে সিলিন্ডারটা হয় সেই সিলিন্ডারের আয়তনটা বের করি। আচ্ছা, তো তুমি বাইরের ব্যাসার্ধ নিয়ে বা তোমার এই লোহা সহকারে তুমি সিলিন্ডারের আয়তন বের করতে পারো। লিখতে পারো যে এই যে পুরাটা সিলিন্ডারের আয়তন, এইখানে সিলিন্ডারের আয়তন যেটা মানে 8 ব্যাসার্ধ, তুমি ওই ব্যাস থেকে 2 দিয়ে ভাগ দিয়ে ব্যাসার্ধ বের করে নিবে। সিলিন্ডারের আয়তন হচ্ছে কত? সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। এখানে কি পাই আর স্কোয়ার, R1 বা R2 লিখতে পারো, এইচ। আচ্ছা, পাই হচ্ছে তো আমরা জানি, আর R1 কত? 8 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 4.5 মিটার। অবশ্যই 4.5 মিটারকে তোমার সেন্টিমিটার নিয়ে যেতে হবে। তো 4.5 মিটারকে আমরা সেন্টিমিটার নিয়ে যাই, 100 দিয়ে গুণ দিয়ে 450। ঠিক আছে? তো দেখি 450 গুণ দিলে কি হয়। এখানে
আচ্ছা, কত আসতেছে 3.14 স্কোয়ার ইন্টু 450, তাহলে আমার এখানে হচ্ছে 90478 90478 পয়েন্ট আসতেছে কেন 0.08 আসতেছে 0.08 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব আসছে এখানে, সিএম কিউব। ঠিক আছে। আচ্ছা, এখন তুমি এটা হচ্ছে বাইরের সিলিন্ডারের বাইরের আয়তন, এখন সিলিন্ডারের ভিতরের আয়তন, সিলিন্ডারের বা পাইপের সিলিন্ডারের ভিতরের আয়তন হবে পাই R2 স্কোয়ার এইচ। পাই তো আমরা জানি R2 হচ্ছে কত, এখানে 7 স্কোয়ার, আর এইচ হচ্ছে 450। আচ্ছা, তো এইটা গুণ দিলে কত হচ্ছে আমাদের কাছে 69272.27 69272.27 সেন্টিমিটার কিউব। তাহলে আমি এই পুরো বাইরের এই আয়তনটা পেয়ে গেলাম, আর এটা কি শুধু ভিতরের আয়তনটা। এখন এই দুটো যদি বিয়োগ দিই, মানে পুরো বাইরেটা থেকে যদি ভিতরটা বিয়োগ দিই, তাহলে থাকে কি লোহার আয়তন। তো সুতরাং লোহার আয়তন দুটা বিয়োগ হবে। আচ্ছা, 478.08 মাইনাস 69272.27 সেন্টিমিটার কিউব। আচ্ছা, বিয়োগ দিলে এখানে কত পাইতেছি আমরা 21205.8 21205.8 সেন্টিমিটার কিউব। অর্থাৎ লোহার আয়তনটা কিন্তু আমরা এই জায়গাতে পেয়ে গেছি। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যে আমি তো জানি যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে দেয়া আছে 7.2 গ্রাম। তো সুতরাং লোহার ওজন 1 ঘন সেন্টিমিটার ওজন দেয়া আছে তোমার কত, এই 7.2 গ্রাম। তাইলে এই এত ঘন সেন্টিমিটার ওজন কত হবে, 7.2 এর সাথে গুণ হবে, অর্থাৎ 21205.8 আর হচ্ছে 7.2 গ্রাম। গুণ দিই, আস্তে আস্তে 152681.56। আচ্ছা, 152681.56 গ্রাম। এখন এইটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই, এইটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই, আচ্ছা 1000 দিয়ে ভাগ দিলে আস্তে আস্তে তোমার 152.68156 কিলোগ্রাম, মানে কিলোগ্রামে আমি প্রকাশ করলাম। ঠিক আছে, এই তো একটা লোহার পাইপের লোহার আয়তন বের করার সিস্টেমই হচ্ছে যে বাইরের ব্যাসার্ধটা নিয়ে পুরো সিলিন্ডার আকৃতির আয়তনটা বের করো, তারপরে ভিতরের ব্যাসার্ধ নিয়ে ফাঁপা অংশটার আয়তন বের করো। পুরাটা থেকে ফাঁপা অংশটা বাদ দিলেই লোহার আয়তনটা বের হয়ে যাবে। তারপরে যে ক্লুটা দেওয়া থাকবে ওই অনুযায়ী তুমি ওজনটা বের করবে। আচ্ছা, এবার ক নাম্বার তো এখনো করা হয় নাই। ক নাম্বারে কী বলছে, ক নাম্বারে বলতেছে যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন একটা ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে সমান, এবং একটা ঘনকের পৃষ্ঠ হচ্ছে 6টা, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটাই সমান, মানে দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ হয়ে উচ্চতাও কি এই হয়। আচ্ছা, তো পৃষ্ঠ হচ্ছে কি 6টা, তাহলে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কী হবে, একটা পৃষ্ঠ হবে তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই স্কোয়ার। তো এরকম সব পৃষ্ঠেরই তো দৈর্ঘ্য প্রস্থ এ, উচ্চতাও এ, তাহলে একটা পৃষ্ঠ যদি এই স্কোয়ার হয় 6টা পৃষ্ঠ কি 6a স্কোয়ার। তো এখানে বলতেছে যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার। তার মানে ঘনকের আমি যদি একটা ধার ধরি ঘনকের ধার সমান এ, এ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারকে দিয়ে দিছে এ সেন্টিমিটার। তো ঘনকের সমগ্র তলের বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এখন এই 6a স্কোয়ারের মান তো আমার কাছে দিয়ে দিছে, ঠিক না? 6a স্কোয়ার মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ সেন্টিমিটার। তো প্রশ্ন মতে 6a স্কোয়ার ইজ ইকুয়াল টু 300,
300 বর্গ সেন্টিমিটার। তাহলে এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 দিয়ে ভাগ দাও, হচ্ছে তোমার কত 50। হ্যাঁ, তো এর মান কত আসবে? এর মান আসবে এখানে এর মান আছে √50 বা 5√2। ঠিক আছে, আচ্ছা, তো 5√2 আসলো। এখন কর্ণের দৈর্ঘ্য খেয়াল করো, আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, তো √3 ইন্টু 5√2। ঠিক আছে, এর মান তো 5√2। তো আমরা দেখি √3 ইন্টু 5√2 কত আসছে এখানে, 12.25 সেন্টিমিটার। অর্থাৎ আমরা সেই ঘনকের কর্ণের দৈর্ঘ্য পেলাম হচ্ছে 12.25 সেন্টিমিটার। তো তোমরা এইভাবে ধারাবাহিকভাবে যদি আমার লেকচারগুলি দেখো, আশা করি বোর্ড প্রবলেমগুলি তোমাদের সলভ হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।